আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি মোহাম্মদ পারভেজ তালুকদার, সহকারী শিক্ষক, মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ, মঠবাড়িয়া, রোজপুর। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে, অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে কিশোর অপরাধ। আজকের কিশোর অপরাধের দ্বিতীয় পাঠ নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ কিশোর অপরাধের প্রভাব ও প্রতিরোধ। আমরা আজকে শিখব কিশোর অপরাধের প্রভাব ও প্রতিরোধ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো বর্তমান সময় কিশোর অপরাধ আসলে একটি বড় ধরনের সামাজিক ব্যাধি, যে ব্যাধির হাত থেকে অবশ্যই আমাদেরকে উঠে আসা উচিত। তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই নষ্ট হয়ে যাবে এবং আমাদের দেশ পরিচালনা করার জন্য সুস্থ মস্তিষ্কের লোক খুঁজে পাওয়া আসলেই দুষ্কর হয়ে যাবে। তারই ধারাবাহিকতায় অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে এই অধ্যায়টি সন্নিবেশিত করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের সামাজিক সমস্যা, যে সমস্যাগুলোর ভিতরে কিশোর অপরাধ একটি অন্যতম সমস্যা। আজকে আমরা পার্ট 2 এর কিশোর অপরাধ এর প্রভাব ও প্রতিরোধ এটি নিয়ে আলোচনা করব। কিশোর অপরাধের প্রভাব বলতে যেটাকে বোঝানো হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ কিশোর অপরাধের প্রভাব। প্রভাব মানে হলো কিশোর অপরাধের কি ফলাফল দাঁড়াতে পারে। কিশোর অপরাধ সংঘটিত হলে সমাজে যে ফলাফলগুলো দেখা যেতে পারে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হতে পারে। আর প্রতিরোধ হলো এই কিশোর অপরাধ থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে, বা কিশোর অপরাধের হাত থেকে শিশুদেরকে বাঁচাতে হলে আমাদেরকে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত সেগুলো এখানে আলোচনা করা হবে। আমরা প্রথমে চলে যাচ্ছি কিশোর অপরাধের প্রভাব, অর্থাৎ কিশোর অপরাধের কারণে আমাদের সমাজে কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো। কিশোর অপরাধের প্রভাব। আমরা প্রভাব নিয়ে কথা বলতে গেলে যে বিষয়গুলো প্রথমে চলে আসে, আমরা প্রথম পাঠেই যে বিষয়গুলো আমরা পড়েছি, যে কিশোররা সাধারণত কি কি অপরাধের সাথে জড়িত হতে পারে। যেমন তোমাদের হয়তো বা মনে আছে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, মেয়েদেরকে উত্ত্যক্ত করা হতে পারে, বিনা টিকিটে ভ্রমণ করা, কখনো কখনো ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা গ্রহণ, এরকমের অনেক বিষয় তোমরা পেয়েছো গত ক্লাসে। আজকের আমি তোমাদেরকে দিচ্ছি যে কিসের অপরাধের প্রভাবে আমাদের সমাজে কি কি সমস্যা বা কি কি প্রভাব বিস্তার করতে পারে। যেমন এখানে তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে দল বেঁধে ডাকাতি করা। দল বেঁধে ডাকাতি করা। অনেক সময় দেখা যায় যে কিশোররা সংগঠিত একটা এলাকায় হতে পারে কোনো বড় ভাই বা কোনো কিশোরদের ভিতরে বেশি প্রভাব বিস্তার করে এরকমের কোনো ব্যক্তি, যার নেতৃত্বে অনেক সময় তারা দল বেঁধে কোথাও ডাকাতিও করতে পারে। এ ধরনের ঘটনা সমাজে ঘটতে পারে। হতে পারে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়। ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা আদায়। অনেক সময় তারা নিজেদের চলার জন্য বা নিজেদের ব্যয় নির্বাহ করার জন্য, যেহেতু কিশোররা অপরাধের সাথে সম্পৃক্ত, তারা অনেক সময় দেখা যায় যে নানা ধরনের খরচ করতে হয়। এই খরচের ব্যয় নির্বাহ করতে গিয়ে তারা যখন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়, ঠিক তখনই তারা কি করে, ব্যবসায়ীদের কাছে ধর্ণা দেয়, অর্থাৎ ব্যবসায়ীদের কাছ থেকে তখন তারা জোরপূর্বক টাকা আদায় করে, চাঁদা আদায় করে এবং নিজেদের ব্যয় নির্বাহ করার জন্য চেষ্টা করে থাকে। কিশোর অপরাধের কারণে অনেক সময় দল বেঁধে খুন করা হতে পারে। কিশোর অপরাধের মাত্রা যখন অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, অর্থাৎ কিশোররা কখনো চাইলে দল বেঁধে কোনো ব্যক্তিকে খুনও করতে পারে।
এরকমের ঘটনা আমাদের সমাজে ঘটে থাকে। তোমরা বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে বা বিভিন্ন টেলিভিশনের খবরের মাধ্যমে হতে পারে, তোমরা এগুলো হয়তো বা আগে থেকেও জেনে থাকতে পারো যে বর্তমানে একটা বিষয় রয়েছে যে কিশোর গ্যাং নামক একটা কালচার আমাদের মাঝে বিস্তার করতেছে। এই কিশোর গ্যাংরা বিভিন্ন জায়গায় খুন, রাহাজানি বা ডাকাতি এ ধরনের নানা ধরনের অপরাধের সাথে জড়িত হচ্ছে। পারিবারিক শান্তি বিনষ্ট, পারিবারিক শান্তি বিনষ্ট। অনেক সময় কিশোররা দেখা যায় যে এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই কিশোরের যে পরিবার রয়েছে তারা অশান্তিতে ভুগতে পারে, বা এই কিশোররা যে পরিবারে গিয়ে অশান্তি সৃষ্টি করে, অর্থাৎ কোথাও গিয়ে যদি ডাকাতি করে বা কোনো মেয়েকে যদি উত্ত্যক্ত করে বা কোনো ব্যবসায়ীর কাছ থেকে যদি চাঁদা আদায় করে, সব মিলিয়ে দেখা যাচ্ছে কি ওই পরিবারটা অশান্তিতে ভুগতেছে। সব মিলিয়ে মূল বিষয়টা দাঁড়ালো কি, এটা আমাদের একটা সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং এই সমস্যাটার হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে যে বিষয়গুলো শিখতে হবে আমরা সেগুলো আমাদের পরবর্তী পাঠে নিয়ে আসতেছি। এছাড়া রয়েছে মেয়েদের উত্ত্যক্ত করা। আমরা 4টা শিখলাম, এখানে 5 নম্বরে আমরা যেটা শিখব মেয়েদের উত্ত্যক্ত করা। কিশোর অপরাধের ভিতরে এটা সবচেয়ে বড় অপরাধ। অনেক সময় কিশোররা দল বেঁধে বা একা এই কাজগুলো করে থাকে, যে কোনো মেয়েকে উত্ত্যক্ত করা। আর এই উত্ত্যক্ত করার কারণে পরবর্তীতে দেখা যায় যে অনেক সময় স্কুলগামী শিক্ষার্থীরা স্কুলে যেতে ভয় পায়, বা তারা এই স্কুল থেকে ফিরে বাড়িতে ফেরার পথে অনেক সময় যখন উত্ত্যক্তের শিকার হয়, ঠিক তখন তারা যেহেতু ভয় পাচ্ছে, পরবর্তী দিন তারা স্কুলে যেতে চাচ্ছে না, বাবা মার কাছে অনীহা প্রকাশ করতেছে বা শিক্ষকদের কাছে অনীহা প্রকাশ করতেছে। এই ধরনের নানান ধরনের সমস্যাগুলো সংঘটিত হয় যখন কিশোররা কোনো মেয়েদেরকে উত্ত্যক্ত করে থাকে। 6 নম্বরে যেটা শিখব এসিড নিক্ষেপ। অনেক সময় কিশোররা যখন মেয়েদেরকে উত্ত্যক্ত করে বা মেয়েদেরকে যখন তারা কন্ট্রোল করতে পারে না বা নিজেদের মতো করে পেতে চায়, এবং এটা যখন না পায় তখন তারা এই বিষয়টি থেকে বের হওয়ার জন্য তারা কি করে, ওই মেয়েদেরকে অনেক সময় এসিড নিক্ষেপ করে। যে ঘটনাগুলো আমরা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় বা অনেক সময় টেলিভিশনের খবরের কাগজেও টেলিভিশনে দেখতে পাই বা খবরের কাগজে দেখতে পাই। এছাড়া রয়েছে নির্যাতন। অনেক সময় মেয়েদেরকে উত্ত্যক্ত করে তারা যখন না পেয়ে থাকে তখন এসিড নিক্ষেপের পাশাপাশি মেয়েদেরকে শারীরিকভাবে নির্যাতনও করে থাকে। এই অপরাধগুলো সাধারণত কিশোররা ঘটিয়ে থাকে। এছাড়া রয়েছে মাদকাসক্তি বা অভ্যাস। মাদকাসক্তি বা খারাপ অভ্যাস। কিশোররা অনেক সময় দেখা যায় যে নিজেরা অনেক সময় মাদকাসক্তির সাথে সম্পৃক্ত হয়ে পড়ে, বা অন্যদেরকে, যারা নিজেরা মাদকাসক্ত তারা অন্যদেরকে যখন তাদের দলে নিয়ে আসে তখন তাদেরকেও মাদকাসক্তিতে আসক্ত করে। আবার অনেক সময় নানা ধরনের খারাপ অভ্যাসে পরিণত হয়, যেমন ধরো মেয়েদেরকে উত্ত্যক্ত করা বা চুরি করা, ডাকাতি করা, এই ধরনের নানা ধরনের খারাপ অভ্যাসের সাথে তারা সম্পৃক্ত হয়ে পড়ে। তো এগুলো আমরা যেগুলো শিখলাম, আমরা এখানে 7টি পয়েন্ট শিখলাম। এই যে বিষয়গুলো, এগুলো হলো মূলত কিশোর অপরাধের প্রভাব, অর্থাৎ কিশোর অপরাধের কারণে আমাদের সমাজে এই সমস্যাগুলো সংঘটিত হতে পারে। এছাড়াও আরও অনেক ধরনের সমস্যা সংঘটিত হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারে শিখব কিশোর অপরাধ কিভাবে প্রতিরোধ করা যায়। কিশোর অপরাধ প্রতিরোধ, অর্থাৎ কিশোর অপরাধের হাত থেকে বাঁচতে হলে বা কিশোরদেরকে অপরাধের দিক থেকে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে। তোমাদের পাঠ্য বইয়ে এখানে 4টা পয়েন্ট দেওয়া রয়েছে। প্রথম যে পয়েন্টটা দেওয়া আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হলো অভিভাবকদের সচেতনতা ও দায়িত্ব।
অভিভাবকদের সচেতনতা ও দায়িত্ব। কিশোরদেরকে অপরাধের হাত থেকে ফিরিয়ে আনতে হলে বা যে কোনো ধরনের কিশোরকে যে কোনো ধরনের অপরাধের হাত থেকে ফিরিয়ে আনতে হলে অভিভাবকদের ভূমিকাটাই মুখ্য ভূমিকা। কারণ অভিভাবকরা যদি সচেতন হয়, তাদের বাচ্চারা কোথায় যাচ্ছে, কি করতেছে, এই বিষয়গুলো যদি তারা সবসময় একটু বোঝার চেষ্টা করে বা জানার চেষ্টা করে, তাহলে দেখা যাচ্ছে যে কি কিশোররা কিন্তু অপরাধের দিকে যাচ্ছে না। হ্যাঁ, তারা যদি একটু দায়িত্ববান হয়, দেখা যায় যে আমাদের সমাজে অনেক অভিভাবকরা রয়েছে যারা সাধারণত ছেলেদেরকে বা মেয়েদেরকে স্কুলে ভর্তি করাই দিল, এরপরে আর কোনো খোঁজ খবর নেই। ছেলে স্কুলে যাচ্ছে কিনা নিয়মিত, বা পথে ঘাটে কোথাও আড্ডা দিচ্ছে কিনা, সেই স্কুল থেকে ফেরার পথে অন্য কোথাও যায় কিনা, কাদের সাথে কোন ছেলেদের সাথে চলতেছে, খারাপ কোনো আড্ডা দিচ্ছে কিনা, কোন দোকানে যাচ্ছে, কাদের সাথে কথা বলতেছে, মোবাইল ফোনে কথা বলতে গেলে কাদের সাথে কথা বলে, তার বন্ধু কারা, এই বিষয়গুলো যদি একটু খেয়াল করা হয়, অভিভাবকরা যদি একটু খেয়াল করেন যে তাদের ছেলেরা এই ধরনের কাজগুলোর সাথে জড়িত কিনা, তাহলে দেখা যায় কিশোররা কি হচ্ছে অপরাধের হাত থেকে ফিরে আসতেছে। এই বিষয়গুলো অনেক সময় শিক্ষকরা অভিভাবকদেরকে বলে থাকেন যে আপনাদের সন্তানরা কোথায় যায় বা কি করে, এগুলো যদি একটু খেয়াল রাখে অভিভাবকরা, তাহলে কিন্তু কিশোররা অপরাধের হাত থেকে ফিরে আসতে পারে। এরপরে রয়েছে আর্থসামাজিক কর্মসূচি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আর্থসামাজিক কর্মসূচি। অর্থাৎ এই কর্মসূচি যদি হাতে নেওয়া হয়, আর্থিক যে কিছু কর্মসূচি রয়েছে, যেমন মনে করো আমাদের কিশোর অপরাধের মূল কারণ আমরা প্রথম পাঠে যে পড়ছিলাম, সেখানে অর্থনৈতিক একটা কারণ কিন্তু ছিল মূল কারণ। অর্থাৎ কিশোররা সাধারণত অর্থের লোভে বা অর্থের অভাবে অনেক সময় বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যায়। দেখা যায় যে অনেক কিশোররা কি হচ্ছে অল্প বয়সে ইনকাম করতেছে, আর এই ইনকাম থেকে সে যে ইনকামটা করতেছে এই টাকাটা সে বিভিন্নভাবে ব্যয় করে, আর এই ব্যয় থেকে সে কি হচ্ছে একটা অপরাধের সাথে মিশে যাচ্ছে। যদি কিশোররা যদি আর্থিকভাবে স্বাবলম্বী থাকে, অর্থাৎ অভিভাবকদের যদি আর্থিক স্বাবলম্বী থাকে অভিভাবকরা, তাহলে দেখা যায় কিশোররা কিন্তু কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয় না। অনেক সময় শিক্ষার্থীদের অনেক আকাঙ্ক্ষা থাকে, অনেক ভালো একটা কিছু পেতে চায়, ভালো একটা ড্রেস পরতে চায়, একটা খেলনা পেতে চায়, এগুলো অভিভাবকরা অনেক সময় দিতে অক্ষম হয়। যখন এই দিতে অক্ষমতার থেকে যখন দিতে অক্ষম হয়, তখনই কিন্তু কিশোরদের ভিতরে এক ধরনের প্রতিক্রিয়া কাজ করে, আর এই প্রতিক্রিয়া থেকেই সে কিন্তু যে কোনো ধরনের একটা অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারে। এই জন্য আমি এখানে তোমাদের বইয়ে এখানে সুপারিশ করা হয়েছে যে আর্থিক কর্মসূচি, অর্থাৎ যদি যে সমস্ত অভিভাবকরা বা আমাদের সমাজে যারা আর্থিকভাবে একটু পিছিয়ে আছে, তারা যদি একটু অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে যদি একটু স্বাবলম্বী হয়, তাহলে কি হচ্ছে, তাহলে তাদের সন্তানদের লেখাপড়া সঠিকভাবে করাতে পারতেছে। অনেক সময় দেখা যায় যে অভিভাবকদের টাকা পয়সার অভাব রয়েছে, অর্থাৎ অভিভাবকরা একটু আর্থিকভাবে অসচ্ছল, এই অসচ্ছলতার কারণে পরবর্তীতে কি হচ্ছে, শিক্ষার্থীরা তাদের সন্তানরা কিন্তু লেখাপড়া অনেক সময় বন্ধ হয়ে যাচ্ছে। যদি সন্তানরা লেখাপড়ার সাথে মিশে থাকতো সার্বক্ষণিক, বা লেখাপড়া কন্টিনিউ করতে পারতো, তাহলে কিন্তু তারা কিশোর অপরাধের দিকে ঝুঁকে পড়তো না। সামাজিক কর্মসূচি, আমাদের সমাজে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। যে সমস্ত কিশোররা অপরাধের সাথে জড়িত হয়ে গেছে, তাদেরকে কাউন্সিলিং করা যেতে পারে, তাদেরকে বোঝানো যেতে পারে যে তোমরা যেগুলো করতেছো এগুলো আসলে সঠিক না, বা এগুলো করা ঠিক নয়, এগুলো সমাজ থেকে শান্তি বিনষ্ট করতেছে। তাদেরকে অনেক সময় যদি এভাবে কাউন্সিলিং করা হয়, তাহলে কি হচ্ছে, দেখা যায় যে একটা অংশ হয়তো বা অপরাধের হাত থেকে ফিরে আসতেছে। আবার অনেক সময় যদি সামাজিকভাবে নানান ধরনের কর্মসূচি গ্রহণ করা হতে পারে, যেমন ধরো সমাজে যারা বসবাস করতেছে সবাই যদি একটু দলবদ্ধভাবে প্রতিহত করা হয় এই বিষয়গুলো, কিশোররা যদি কোথাও কোনো ধরনের অপরাধ ঘটায়, অনেক সময় এলাকার লোকজন ভয় পায়, যদি দলবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করা হয়, তাহলে দেখা যাবে দ্বিতীয়বার তারা ওখানে আর অপরাধ ঘটানোর সুযোগটা পাবে না। এ ধরনের নানা ধরনের কর্মসূচি যদি গ্রহণ করা হয়, তাহলে কি হবে, তাহলে কিন্তু অবশ্যই কিশোর অপরাধ আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এই জন্য তোমাদের পাঠ্য বইয়ে 2 নম্বর পয়েন্ট দেওয়া হয়েছে কি, আর্থসামাজিক কর্মসূচি। অর্থাৎ যদি আমাদের সমাজে যদি আর্থিক নিরাপত্তা থাকে এবং সামাজিক নানা ধরনের কর্মসূচি থাকে, তাহলে কিশোরদের অপরাধের হাত থেকে ফিরিয়ে আনা সম্ভব। 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে, সেটা হলো শিক্ষার সুযোগ।
কিশোরদেরকে অবশ্যই শিক্ষার সুযোগ দিতে হবে। আমাদের সমাজে যে কোনোভাবেই হোক, যে কোনো ধরনের সমস্যার কারণে নানা ধরনের সমস্যা হতে পারে, যেমন মনে করো অর্থনৈতিক নিরাপত্তার কারণে শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ হয়ে যেতে পারে, পারিবারিক কলহের কারণে শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ হয়ে যেতে পারে, বা স্কুল থেকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। অনেক সময় শিক্ষার্থীরা ভয়ে স্কুলে যেতে চায় না, যে বাচ্চারা একটু কম পারে। বিভিন্ন কারণে শিক্ষার্থীদের লেখাপড়া থেকে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে। এই সমস্যাগুলো ওভারকাম করতে হবে। যদি শিক্ষার্থীরা যে কোনো ধরনের সমস্যা মোকাবেলা করে যেন অবশ্যই শিক্ষার সাথে সম্পৃক্ত থাকে। তাহলে কি হবে, যদি শিক্ষার্থীরা শিক্ষার সাথে সম্পৃক্ত থাকে তাহলে তারা কোনো ধরনের অপরাধের সাথে কিন্তু সম্পৃক্ত হওয়ার সুযোগ থাকে না। কারণ শিক্ষার্থীরা যখন স্কুলে থাকবে তখন অপরাধ হওয়ার সুযোগ নেই। যদি শিক্ষার্থীরা লেখাপড়ার সাথে সম্পৃক্ত থাকে তাহলে দেখা যায় যে এই খারাপ চিন্তাগুলো তাদের মাথায় আসবে না। সাধারণত কিশোর অপরাধের সাথে জড়িত যে সমস্ত ছেলেমেয়েরা, এরা দেখা যায় যে শিক্ষার সাথে খুব একটা সম্পৃক্ত না, হয়তো বা তারা লেখাপড়া ছেড়ে দিয়েছে, বা লেখাপড়া ছাড়বে, বা ক্লাসে ভালো স্টুডেন্ট না, এই ধরনের অনেক শিক্ষার্থীরাই কিন্তু কিশোর অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যায়। সে কারণে তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু এটা সুপারিশ করা হয়েছে যে শিক্ষার সুযোগ দিতে হবে। যদি সকল শিক্ষার্থীকে, যদি দেশের সকল শিশুদেরকে যদি শিক্ষার সমান সুযোগ দেওয়া যায়, অনেক সময় বাচ্চারা বই কিনতে পারে না, একদিন দুই দিন স্কুলে যায় না বই না পাওয়ার কারণে, যে কারণে সরকার এখন বই দিচ্ছে শিক্ষার সুযোগ সৃষ্টি করার জন্য। এই বই না দেওয়ার কারণে একটা সময় কি হতো, যে দেখা যায় যে বছরের 1 মাস বা 2 মাস চলে যেত, বই পায়নি, স্কুলে যেত না বাচ্চারা। আর এই স্কুলে না যাওয়ার কারণে তখন তারা বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে বেড়াতো, বিভিন্ন লোকজনের সাথে সান্নিধ্য লাভ করতো, আর এই সঙ্গ দোষের কারণে তারা কিন্তু নানা ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যেত। আমাদের সর্বশেষ, অর্থাৎ তোমাদের বইয়ের 4 নম্বর যে পয়েন্ট কিশোর অপরাধ প্রতিরোধের জন্য, সেটা হলো চিত্ত বিনোদন। কিশোর অপরাধ প্রতিরোধের জন্য চিত্ত বিনোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি পয়েন্ট। এই চিত্ত বিনোদনের অভাবের কারণেই বর্তমান সমাজে আমি মনে করি অনেক অপরাধ বৃদ্ধি পাচ্ছে। কারণ হলো সমাজ থেকে চিত্ত বিনোদন উঠে গেছে, সমাজে বিনোদনের কোনো মাধ্যম নেই। যে কারণে শিক্ষার্থীরা বা কিশোররা বিভিন্ন দিকে ধাবিত হচ্ছে, যে যার মতো করে জীবনটাকে আগানোর জন্য চেষ্টা করতেছে। যদি আমাদের সমাজে খেলার জন্য সুস্থ পরিবেশ থাকতো, খেলার মাঠ থাকতো, ঘোরাফেরা করার জায়গা থাকতো, বিনোদনের ব্যবস্থা থাকতো, আগে দেখা যেত প্রতি গ্রামে গ্রামে নানা ধরনের বৈশাখী মেলা হতো বা বিভিন্ন ধরনের গ্রাম্য উৎসব হতো, যেগুলো এখন আর দেখাই যায় না। আমাদের শহরের দিকে আমরা যদি একটু খেয়াল করি, যে বাচ্চাদের খেলার জন্য কোনো ভালো মাঠ নেই, খেলতে হলে বাসার ছাদে বা ব্যালকনিতে বসে একটু খেলাধুলা করতে হয়, যে কারণে দেখা যাচ্ছে তারা এই খেলাধুলার কিন্তু পরিবেশ পাচ্ছে না। আর এই পরিবেশ না পাওয়ার কারণে তারা টাইমটাকে অন্যদিকে ওয়াস্ট করার চেষ্টা করতেছে, এবং এই সময়টাকে তারা অন্যদিকে ব্যয় করার কারণে কি হচ্ছে, পরবর্তীতে তারা নানা ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে আজকে যেগুলো শিখলাম, যে কিশোর অপরাধের জন্য, কিশোর অপরাধ প্রতিরোধ করার জন্য আমাদেরকে যে পথগুলো অবলম্বন করতে হবে, সেটা হলো অভিভাবকদের সচেতনতা ও দায়িত্ব। এরপরে 2 নম্বরে রয়েছে কি, আর্থসামাজিক কর্মসূচি। 3 নম্বরে রয়েছে শিক্ষার সুযোগ। 4 নম্বরে রয়েছে চিত্ত বিনোদন। আমরা যদি এই বিষয়গুলো একটু মেনে চলি, বা এই কর্মসূচিগুলি যদি একটু সুন্দরভাবে অনুসরণ করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে আমাদের সমাজ থেকে কিশোর অপরাধ আস্তে আস্তে নির্মূল হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস প্রায় শেষের পর্যায়ে আমরা চলে এসেছি। তোমাদের এ পর্যায়ে বাড়ির কাজ দেওয়ার পালা। যে বাড়ির কাজগুলো তোমরা পরবর্তীতে বাসায় করে তোমাদের শ্রেণীর শিক্ষককে অবশ্যই দেখাবে। তোমাদের আজকে বাড়ির কাজ দিচ্ছি। তোমার এলাকায় কিশোর অপরাধ প্রতিরোধে কিশোর অপরাধ প্রতিরোধে তুমি কি কি পদক্ষেপ সুপারিশ করবে? তুমি কি কি পদক্ষেপ সুপারিশ করবে?
তোমাদের তাহলে বাড়ির কাজ কি রইলো? তোমার এলাকায় কিশোর অপরাধ প্রতিরোধে তুমি কি কি পদক্ষেপ সুপারিশ করবে, অর্থাৎ তোমার এলাকায় যদি কিশোর অপরাধ হয়ে থাকে বা মনে করো তোমার এলাকায় কিশোর অপরাধ হয়েছে, এরকমের একটা অবস্থা থেকে উঠে আসার জন্য তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারো বা গ্রহণ করার জন্য এলাকাবাসীকে বা সমাজকে তুমি সুপারিশ করতে পারো, সেই বিষয়গুলো সুন্দর করে গুছিয়ে তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে। এবং তোমাদের স্কুল যখন খুলবে, স্কুল খুললেই সাথে সাথেই তোমাদেরকে তোমাদের শ্রেণী শিক্ষককে এই কাজগুলো দেখাবে। তো আশা করি আমার ক্লাস তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো বিষয় তোমরা বুঝতে না পারো বা বুঝতে যদি অসুবিধা হয় বা কোনো বিষয়, নতুন কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টসে লিখতে পারো অথবা ফোন করে জানাতে পারো। আমি তোমাদেরকে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, 01740583292। তোমরা এই নাম্বারে ফোন করতে পারো বা ক্লাসের কমেন্টস বক্সেও লিখতে পারো। সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার আজকের এই বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ে ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।